একটি দেশের ব্যাংকিং কাঠামো শুধু টাকা জমা ও ঋণ দেওয়ার যন্ত্র নয়, এটি অর্থনীতির লাইফলাইন, যার বিশাল জায়গা জুড়ে রয়েছে শরিয়া ভিত্তিক ব্যাংকিং। বর্তমানে দেশের প্রায় 25টি ব্যাংক এই সেবা দিচ্ছে, নিয়ন্ত্রণ করছে দেশের মোট ব্যাংকিং সম্পদের প্রায় 30%। এত সম্ভাবনার পরেও প্রশ্ন, শরিয়া ভিত্তিক ব্যাংকিং কি আসলেই কাগজে কলমে নাকি বাস্তবেও? কেন বিতর্কিত কর্পোরেট জগতের বলয়ে ঢুকে গেছে কিছু আর্থিক প্রতিষ্ঠান? সব উত্তর জানতেই আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক স্বাগত। জনাব ওবায়দুল্লাহ আল মাসুদ, আপনাকে আবারও আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি যদি ভুল না করি, আমরা 3টি পরিচয় আপনাকে 3বার এই আয়োজনে আপনার সামনে পেয়েছি। এর আগে 2টি ব্যাংকের এমডি হিসেবে, এবার একটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আপনি আমার সামনে এই মুখোমুখি হয়েছি আমরা। এবং অভিজ্ঞতাটা আসলে সব পার্সপেক্টিভ থেকে আমি জানতে পারবো, কারণ বাংলাদেশের ব্যাংকিং জগৎটাকে আপনি গত কয়েক দশক ধরে দেখছেন। সো সেই হিসাবে আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, এখন বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক বা শরিয়া ভিত্তিক সবচেয়ে বড় ব্যাংক যেটাকে বলা হয়, আপনি সেটি চেয়ারম্যানের দায়িত্বে। এবং আমি যদি হিসাব করে দেখি, আমাদের এই সেক্টরের এখন বাজারের অংশীদারিত্ব প্রায় 30%-এর মতো, আমি যদি শরিয়া ভিত্তিক ব্যাংকিং ধরি। কিন্তু আপনি যদি রিটার্ন অন অ্যাসেট দেখেন, তাহলে এখনও সেটিকে কাঙ্ক্ষিত মাত্রায় অনেকে বলেন না। অর্থাৎ শরিয়া ভিত্তিক ব্যাংক, যেটাকে আসলে প্রফিট আর লসের শেয়ারিং বলা হয় গ্রাহকের সাথে, এই যে স্ট্রাকচারটা বা এই ডেফিনেশনটা আসলে মানুষের কাছে ঠিকমতো গেল কিনা, নাকি আসলে আমরা ঠিকমতো মানুষকে এই বিষয়ে বোঝাতে পারিনি? কি অবস্থা ব্যাংকিংয়ের? ইসলামী ব্যাংকিং আসলে বাংলাদেশে অনেক জনপ্রিয় ব্যাংকিং। একটাতেই প্রমাণ করে যে বিদেশি ব্যাংকগুলিও কিন্তু ইসলামী ব্যাংকের উইন্ডো আছে। তো এটা তারা জানে যে এটার মধ্যে বিভিন্ন দিক থেকেই এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে আর কি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে ট্র্যাডিশনাল ব্যাংকিং তো শুরু হয়েছে অনেক আগে। হিস্ট্রিক্যাল এই ক্রোনোলজিরও একটা ভূমিকা আছে, যেহেতু ওই ব্যাংকগুলি আগে শুরু করেছে আর এটা পরে শুরু করেছে। আপনি যদি ভুল না করে থেকে 84 সালে শুরু হয়েছে আমাদের ইসলামী ব্যাংক। কিন্তু আপনি যদি গ্রোথ রেট দেখেন এবং ভবিষ্যতের স্বপ্ন দেখেন, আপনি অ্যানালিসিস করেন, তাহলে দেখবেন এই গ্রোথ রেট অফ শরিয়া ব্যাংক ইজ হায়ার দ্যান ট্রেডিশনাল ব্যাংকিং। আর যদি খেলাপির দিক থেকে দেখেন, অ্যাকসেপ্টিং এই যে বিরাট বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, এই সুনামি, আর্থিক খাতের সবচেয়ে বড় সুনামি বাদ দিলে আপনি খেলাপি ঋণের হারও অনেক কম ছিল। আর ইসলামী ব্যাংকে দেখেন, আপনি 84 সালে প্রতিষ্ঠিত হয়ে আমাদের অ্যাসেট হচ্ছে সবচেয়ে বড় অ্যাসেট, 2,24,000 কোটি অ্যাসেট। আমাদের 400 ব্রাঞ্চ, 271টা সাব ব্রাঞ্চ এবং 2,700টা হলো আমাদের এজেন্ট ব্যাংকিং। এবং এটার কার্যক্রম আমাদের 32,000 গ্রামে, যেটা অন্য কোনো ব্যাংক স্বপ্নেও চিন্তা করতে পারবে না। ইসলামী ব্যাংক 32,000 গ্রামে আরডিএস, রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নামে টাচ করেছে। তো এই সমস্তভাবে আমাদের নেটওয়ার্ক কিন্তু অনেক বড়, প্রায় 6,000+। এত বড় নেটওয়ার্ক কিন্তু আর কারণ নাই। তো এই যেভাবে এগিয়ে যাচ্ছে, এটাই আসলে রহস্য বলেন, যেটাই বলেন, সিক্রেট বলেন, যে ইসলামিক ব্যাংকিং ক্রমে ক্রমে অনেক জনপ্রিয় হচ্ছে। এটা পরবর্তী পর্যায়ে আমি আরও ডিটেল বলবো আর কি, কেন জনপ্রিয় হচ্ছে। আমি এখানে একটু আপনার ওই সুনামির প্রসঙ্গটা যেহেতু আনলেন, এটি নিয়ে দর্শকদের অনেক আগ্রহ আছে, আমি জানি। সুনামির প্রসঙ্গটা আনি। একটা শরিয়া ভিত্তিক ব্যাংক, বাংলাদেশের সবচেয়ে বড় শরিয়া ভিত্তিক ব্যাংক, সেই ব্যাংকটিতে যখন সুনামি হয়, বিশাল বিপুল পরিমাণ অর্থ ঋণ খেলাপি হয়ে যায়, কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে মিলে এখানে এরকম অনিয়ম হতে পারে, এই প্রশ্নটাই অনেকের কাছে, এই ভাবনাটাই অনেকের কাছে একটু অবাক করার মতো। এটি আপনি যখন আসলেন, আপনি কি দেখতে পেলেন? এটি কিভাবে হলো? আর যারা গ্রাহকরা, তারা আসলে জানতে চান ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে কিনা। আপনারা কি আসলে ঘুরে দাঁড়াতে পারছেন? তাহলে আমাদের শুরু থেকেই করতে হয়। এই বিরাট বড় সুনামির পর আমাদেরকে 27শে অগাস্টে গভর্নর মহোদয় একটা পরিচালনা পর্ষদ, এক্সিকিউটিভ পরিষদ, আমরা কিন্তু মালিক না, গঠন করে দিলেন। এবং গভর্নর মহোদয়কে এবং রাষ্ট্রকে ধন্যবাদ যে এরকম অসাধারণ বোর্ড আমি দীর্ঘদিন কাজ করেছি, কখনো পাইনি। আমার সঙ্গে আমি ছাত্র, আমার শিক্ষক আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্সের টিচার মাসুদুর রহমান সাহেব। আর ইনস্টিটিউশনাল মেমোরি, এই ব্যাংকেই জন্ম নিয়ে এই ব্যাংকেই বড় হয়েছেন জলিল সাহেব আছেন, ওনাকেও দেওয়া হয়েছে পরিচালনা পর্ষদে। সেন্ট্রাল ব্যাংকে ওয়াহাব স্যার ফরেন এক্সচেঞ্জের মাস্টার এবং অসাধারণ সৎ মানুষ, রূপালী ব্যাংকেও তার সাথে আমি কাজ করেছি, উনি আছেন। আর আরেকজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চার্টার অ্যাকাউন্টে আব্দুল সালাম স্যার আছেন। এবং অতি সম্প্রতি আমাদের শিক্ষকদের শিক্ষক জুবাইদুর রহমান সাহেব জয়েন করছেন। এটা আমরা মনে করি যে একটা আমাদের
এই আশীর্বাদ স্বরূপ এবং অলংকার, আমাদের বোর্ডের অলংকার। এই অসাধারণ বোর্ডের এবং আরেকটা প্লাস পয়েন্ট আছে ইসলামী ব্যাংকের। আমি এই 4টা ব্যাংকে কাজ করেছি একসঙ্গে একই ছাতার নিচে, যেটা আলাসু স্যার বলতো, একই ছাতার নিচে এতগুলি সৎ মানুষ আর কোনো ব্যাংকে নাই। সাধারণত দেখা যায় সৎ মানুষরা একটু বোকা হয়, কম কাজ জানে, কিন্তু এটা আবার আরেকটা অদ্ভুত ঘটনা, এখানে সৎ এবং মেধাবী। আমাদের যখন সেন্ট্রাল ব্যাংকে ডাকা হলো, তা আমাদেরকে অন্যান্যরা, আমরা বললাম যে স্যার যেহেতু ডেকেছেন এবং আমরা একটা অ্যানালিটিক্যাল রিপোর্ট বানাই। আমার ছেলেরা 7 দিনের রিপোর্ট বানিয়ে দিয়েছে, সেটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট রিপোর্ট। এবং দীর্ঘদিন যে আমরা কাজ করি, যখন যে জিনিস চাই আমরা সেই জিনিসটা পেয়ে যাই। তা আমাদের এই ইসলামী ব্যাংক ঘুরিয়ে দাঁড়িয়েছে কিনা এই প্রশ্নটা করেছেন আপনি জুন মাসে পজিশন দেখলেই বুঝবেন। 2022 সাল থেকে এসালাম যখন ওই গ্রুপ যখন এটাকে ওন করতো, তখন সিআরআর শর্ট হলো ব্যাংকের জন্য অমার্জনীয় অপরাধ। ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর শর্ট আছে, মানে সেন্ট্রাল ব্যাংকে যে টাকা রাখার কথা সেখানে শর্ট, সেটা এই জুনে আমাদের কাভার হয়েছে। আমরা সিআরআর শর্ট থেকে বেরোয় আসছি। এসএলআর আগে সারপ্লাস ছিল, এবং আমরা যখন জয়েন করেছি তখন ডিপোজিট ছিল 1,56,000 কোটি। এখন সেইটা জুন মাসে 1,73,000 কোটি হয়েছে। গভর্নর স্যার বলে দিয়েছিলেন মিটিংয়ে, এই লাস্ট মিটিংয়ে, যে আপনাদের প্রতি মাসে 2,000 কোটি করে ডিপোজিট বাড়াতে হবে। এই মাসে আমাদের ডিপোজিট বেড়েছে 5,000 কোটি। এটার কৌশলটা হচ্ছে, মানুষ যখন ফোকাস থাকে এবং কোনো বাসায় যদি লেখা থাকে ইউ আর আন্ডার সার্ভেলেন্স, মানুষ কিন্তু সচেতন হয়ে যায়। আমরা একটা ফরম্যাট বের করেছি, এখানে প্রতিদিন প্রতিটা ব্রাঞ্চের ডিপোজিটের ফিগার আমরা নিয়ে আসি এবং তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে 200টি ব্রাঞ্চের ডিপোজিট বেড়েছে, আবার 253টি ব্রাঞ্চ সাব ব্রাঞ্চের ডিপোজিট কমেছে। যখন ওরা জানে যে হেড অফিস থেকে আমাদের এই ডিপোজিট কালেকশনের এটা সার্ভেলেন্সের মধ্যে রাখা হয়েছে, তখন তারা অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। গ্রিন রুমে মানুষের আচরণ আর মঞ্চে আচরণ কিন্তু একরকম না। ওরা দেখছে আমরা ফোকাসড। এখন রিকভারি বলেন, সমস্ত কিছুতে এই কারণেই ডিপোজিট অনেক বেড়ে গিয়েছে। তো এই ব্যাংকে ডিপোজিটটাই তো একমাত্র লক্ষ্য না, আমাদের আরও লক্ষ্য আছে। আপনারা এই মনে করেন এখানে আমাদের ডিপোজিট 1,73,000, ইনভেস্টমেন্ট হচ্ছে 1,83,000 কোটি। এখানে আমাদের গ্রুপে, যেটা আমরা সুনামির সঙ্গে তুলনা করি, গ্রুপে 11টা ব্রাঞ্চে প্রায় জড়িত 46টা অ্যাকাউন্টে এই তসরুপ হয়েছে, এবং সেগুলি জড়িত টাকার পরিমাণ প্রায় 74,000 কোটি টাকা। 1,83,000 মধ্যে 74, প্রায় 40-45%। এবং খেলাপির হার হচ্ছে, এই টাকাটা যে বের হয়ে গেছে এর 52%ই খেলাপি। ফলে হয়েছে কি, আমাদের আদার দেন এই গ্রুপ যে লোন, সেখানেও এটার একটা ইম্প্যাক্ট পড়েছে। সেখানে খেলাপির পরিমাণ হচ্ছে 30%। আপনার প্রশ্ন উঠতে পারে যে ভালো কথা, আমরা ওই গ্রুপকে শক্তিশালী, সে বিরাট বড় একটা ছিল, কন্ট্রোল করতে পারেন, তাহলে এগুলির সমস্যা কী? এগুলির সমস্যাটা আমরা ওই প্রথম মিটিংয়েই আমরা বের করে ফেলেছি। উনি যে কাজটা করেছেন, আমাদের 400টা ব্রাঞ্চ, 271টা সাব ব্রাঞ্চে ডিসপার্সিং পাওয়ারটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি এটা তুলনা করি, একটা ফ্ল্যাটে 100টা ফ্ল্যাট আছে, সব পানির ট্যাপ বন্ধ করে ওভার ট্যাঙ্কে পানি নিয়ে গেছে এবং হোস পাইপ দিয়ে একজন এসে পানিটা নিয়ে গেছে। ফলে বাকি ফ্ল্যাটটা কিন্তু পানি পাচ্ছে না। এই বাকি 400 ব্রাঞ্চ, 271 সাব ব্রাঞ্চে ঋণ বিতরণ বন্ধ হওয়াতে আপনি এই বাকি 30% খেলাপি হয়েছে। আমরা এখন চালু করেছি। আপনি দেখেন, এমনও হয়েছে যে প্রজেক্ট কমপ্লিট করেছে তাকে চলতি মূলধন দেওয়া হয়নি। আপনি একটা মুরগি কিনলেন, একটা ছাগল কিনলেন, গরু কিনলেন, চলতি মূলধনকে বলা হয় খোরাকি, খাবার। আপনি খাবার দিলেন না, ওই প্রাণী তো সুস্থ থাকবে না। তাহলে আদার দেন এসালাম যে খেলাপি 30%, এইটা কিন্তু ওই খাবার না পাওয়ার কারণে। এখন আমাদের আর্থিক সক্ষমতা বেড়েছে, প্রচুর ডিপোজিট এসেছে। আমরা এখন আস্তে আস্তে আমরা আর বড়তে না গিয়ে এসএমইতে যাব। আর এই সমস্ত যারা এফেক্টেড আছে, যারা ঋণ খাবার না পাওয়ার কারণে 30% হয়েছে, আমার ধারণা এটা আমরা ডিসেম্বরের মধ্যে 10-ই নিয়ে আসতে পারবো। আর ওইটাও কমে আসবে। ওটা কমে আসার কারণ হচ্ছে এই 46টা অ্যাকাউন্টের মধ্যে 30টি আমরা মামলা করে ফেলেছি, এবং এর মধ্যে অনেক ক্রিমিনাল অফেন্সও আছে। কীভাবে তসরুপ করেছে এই টাকাগুলি, নানা কায়দায় আপনি কম্পিউটার ম্যানিপুলেশন করে, ম্যানেজমেন্টকে প্রভাবিত করে, ভয় দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে অনেকে তো চাকরি ছেড়েও দিয়েছিল। এরকম একটি বাস্তবতায় যদি এখন আপনাকে ব্যাংক পরিচালনা করতে হয়, আপনাদের যদিও জুন ক্লোজিং এর রিপোর্ট আমি নিজেও দেখেছি, সেটা মানে
আগের তুলনায় নিঃসন্দেহে ভালো হয়েছে, কিন্তু দুটি ইস্যু আছে যেটি এখন সামনে না আনলেই না। একটি হচ্ছে যে ইন্টারেস্টের হার বৃদ্ধি ওভারঅল ব্যাংকিং সেক্টরে একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছে। সেখানে আপনাদের কম্পিটিটিভনেস বাড়ানোর জন্য আপনারা আসলে কি করছেন এই মুহূর্তে, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা কোনো ইনোভেশনের দিকে গিয়েছেন কিনা, কারণ ফিনটেকগুলো এখন বাজারে আসতেছে, অন্যান্য মডেল এখন অনেকে আমরা পশ্চিমা দেশগুলোতে দেখেছি শরিয়া ভিত্তিক ব্যাংকিংগুলো নিয়ে এসেছে। আপনারা কোনো ডিফারেন্ট অ্যাপ্রোচে যাচ্ছেন কিনা? এখানে দুই তিনটে বিষয় আছে। একটা হচ্ছে আপনি সুদের কোশ্চেনটা বলেন, শুরুতেই আমি বলি যে এই ব্যাংক তো সুদ ভিত্তিক ব্যাংক না। আমি জানি, কিন্তু ফলে না, কম্পিটিটিভনেস আমি বলতেছি পুরো ব্যাংকিং সেক্টরে সুদের হার বেড়ে যাচ্ছে, এটা আমাদের কিছুই আসে যায় না, কারণ আমরা মুনাফা শেয়ার করি। হ্যাঁ, মুনাফা শেয়ার করি, সেই মুনাফা কিন্তু আবার আপনি যেটা বলেছেন সেটারও একটা ভূমিকা আছে, কিন্তু হোল ইকোনমিতে তার একটা অংশ আছে, ওইটার একটা সাইড ইফেক্ট এখানে পড়ে। ফলে আমরা ওই যে ইন্টারেস্ট বৃদ্ধির কোশ্চেন নেই। আর ডিজিটাল যদি বলেন, ইসলামী ব্যাংকই একমাত্র ব্যাংক, আমরা কিন্তু ম্যাক্সিমামই অন্য দেশের সফটওয়্যার ব্যবহার করি, ইসলামী ব্যাংক একমাত্র ব্যাংক যারা উদ্ভাবিত নিজস্ব সফটওয়্যারে চলে। এবং আমাদের কিন্তু অন্য ডিজিটাল ব্যাংকিংয়ের মতো সেলফিন নামে একটা প্রোডাক্ট আছে, এটা খুবই জনপ্রিয়, এটা আমরা বাড়ানোর চেষ্টা করছি। আর সারা দেশে আমাদের যে আরডিএস আছে, আরডিএসের কাজটা হচ্ছে আপনি ক্ষুদ্র ঋণের মাধ্যমে যাওয়া। এখানে একটা বড় কাজ, কথা আমি বলেই ফেলি, পরে হয়তো মনে নাও থাকতে পারে। আমরা যেটা দেখেছি, আমি কিন্তু রূপালী ব্যাংকেও আগে কৃষি পণ্য নিয়ে কাজ করেছি। সেই কৃষি পণ্যর কাজটা আপনার মনে আছে, আপনি বলেছিলেন যে আমরা একটা গ্রুপের সঙ্গে 2000 কৃষককে সংঘবদ্ধ করেছিলাম। তো সেই কৃষকদেরকে জিজ্ঞেস করছি, তোমরা এই কৃষি পণ্য টমেটো কত টাকা বিক্রি করো? ওরা বলছে আমরা 4 টাকা বিক্রি করি। তার মানে সে ফেয়ার প্রাইস পাচ্ছে না, এবং কৃষি কিন্তু নিরুৎসাহিত এই কারণে। আর ওদিকে যে ওই টমেটোটা কিনে কেচাপ বানাবে, তাকে জিজ্ঞেস করছি আপনি কত দিয়ে কিনেন? সে বলছে আমি 100 টাকা। এই সংঘবদ্ধ করে ওদেরকে বলেছি এই গ্রুপই তোমাদেরকে বীজ দিবে, শুশ্রূষা দিবে, এবং ডাইরেক্ট কিনে নিয়ে যাবে, নো মিডিয়া। ফলে উনিও 60 টাকাতে পেয়েছেন এবং কৃষকরা 20 টাকা পেয়েছেন। এই মডেলটা আমাদের যেহেতু সারা দেশে 32টা গ্রামে আমাদের ইসলামিকের প্রেজেন্স আছে, আমরা এই মডেলে কৃষি পণ্যের ফুডের সাপ্লাই চেনে ঢুকে যাব, উই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি। এটা হলে আপনি দেখবেন ইনফ্লেশন, ছোট্ট একটা মডেল ছিল 2000, সারা দেশে 64,000 গ্রামে যদি আমরা এই সরবরাহ চেনে ঢুকে যাই, তাহলে দুই প্রান্তেই ফেয়ার প্রাইস পাবে। যে আমরা যারা আলটিমেট কনজিউমার পণ্য কিনি বাজার থেকে 100 টাকা 200 টাকা দিয়ে, আর কৃষকরা কিন্তু 4 টাকার বেশি কখনোই পায় না, এই গ্যাপটা কমে আসবে, এবং কৃষি পণ্যের ইনফ্লেশন এই ঘটনার কারণে অ্যাটলিস্ট 2% কমে যাবে। ওকে, যদি ইসলামী ব্যাংকিংয়ের বিভিন্ন টুলস আছে, বিভিন্ন কনসেপ্ট আছে, মুদারাবা এবং মুশারিকার মতো যেটা পণ্য, সেটা তো সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাওয়ার কথা, কিন্তু আমি দেখতে পাচ্ছি আইজারা আর মুরাবাহার উপর মানুষের নির্ভরতা বেড়ে যাচ্ছে। মানে দুইটা প্রোডাক্ট খুব বেশি মানুষের পছন্দের কারণ হয়ে যাচ্ছে, বাকিগুলা আসলে তেমন বেশি গ্রহণযোগ্য হচ্ছে না। এই ভারসাম্যটাও নিশ্চয়ই আনা দরকার বিভিন্ন আপনাদের যে প্যাকেজ আছে সেগুলোর ক্ষেত্রে। আমাদের প্রোডাক্টটা হলো কি, সবসময় মনে রাখবেন যে আমরা ম্যানেজমেন্টে যখন পড়াশোনা করেছি মার্কেটিংয়ে, প্রোডাক্ট হলো কি, প্রথম হলো প্রোডাক্টটা খুব সুন্দরভাবে বানাতে হবে, প্রোডাক্ট ইটসেলফ, তারপর এটার প্রাইসিং, তারপর প্রমোশন। আমার ধারণা এই যে প্রোডাক্টের ইনফরমেশনটা মানুষের কাছে নাই, যেহেতু ট্র্যাডিশনাল ব্যাংকের যে একটু পরে শুরু করেছে, এখনও কিন্তু অনেকে ইসলামী ব্যাংকের প্রোডাক্টগুলি হয়তো সেম প্রোডাক্ট তারা অন্য নামে ট্র্যাডিশনাল ব্যাংকে ব্যবহার করছে। এই প্রোডাক্টের নামটার সঙ্গে পরিচিত না হওয়ার অজনপ্রিয়তা একটা কারণ বলে আমি মনে করি। এটা আমাদের বেশি বেশি করে প্রচার করে ওই প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্ট ইনফরমেশন, কারণ প্রোডাক্ট লঞ্চিংয়ের সবচেয়ে বড় হলো ইনফরমেশনটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এরকম একটা জায়গায় আমি জাস্ট একটু মানে আপনাদের এই, আমি খালি ইসলামী ব্যাংকের কথা বলছি না, ওভারঅল শরিয়া ভিত্তিক ব্যাংকে আপনি যতটা দেখেন এই মুহূর্তে নিজে কাজ করতে গিয়ে, শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো যখন নিজেদের গ্রাহককে চিহ্নিত করে বা যখন গ্রাহকদেরকে নিয়ে কাজ করে, এখনও তো আমাদের তৃণমূলের প্রান্তিকের অনেক মানুষ ব্যাংকিং সেক্টরের আওতায় এখনও আসেনি, তাদেরকে টার্গেট করে কিনা? আবার অনেক ব্যাংক দেখছি, ইসলামী ব্যাংকের আগের যেই আপনি সুনামির কথা বলছেন, সেখানে আবার দেখছি যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর এক ধরনের দাপট ছিল। এখন যখন আপনারা গ্রাহক সিলেক্ট করছেন, আপনারা আসলে কাদেরকে মূল টার্গেট করছেন, কিভাবে সিলেক্ট করছেন? তৃণমূলে আপনারা যেতে চান কিনা? না, যেতে চাই। আমি যে এতক্ষণ কথাই বললাম যে আমাদের একমাত্র আমাদেরই 32,000 গ্রামে প্রেজেন্স আছে, আর কারো নাই। তা আমাদের প্রিফারেন্সটা তো বোঝাই যাচ্ছে, আমাদের পক্ষপাত হলো, এবং ইসলাম ধর্মে কিন্তু বলা আছে যে তুমি এমন সমাজ ব্যবস্থা কায়েম করবে না যাতে সম্পদ মুষ্টিমেয় লোকের হাতে ঘুরে। তো ইসলামী ব্যাংক তো সেই জিনিসটা যাবে না, মুষ্টিমেয় লোকের হাতে ঘুরবে না, এবং এই কারণে তো 32,000 গ্রামে, আমরা 64,000 গ্রামে চলে যাব। আমাদের প্রিফারেন্স, এবং দেখেন ফলাফলটা দেখেন, সমস্ত ব্যাংকিং সেক্টরে যতটুকু ডিপোজিট বেড়েছে, আমাদের একা ইসলামী ব্যাংকের এই 10 মাসে 87,000 কোটি টাকা ডিপোজিট বেড়েছে। এবং অ্যাকাউন্ট, আপনি যে বলেন অ্যাকাউন্ট,
24 লক্ষ অ্যাকাউন্ট বেড়েছে নতুন। এটা তো ইসলামী ব্যাংকিং এবং ইসলামী ব্যাংক ইটসেলফের জনপ্রিয়তার কারণেই এই ঘটনাটা ঘটেছে। এবং মানুষের মধ্যে এই ধর্মীয় শরিয়া ভিত্তিক ব্যাংকের এখন আর মনে হয় বলার অপেক্ষা রাখে না, এটা বেটার ব্যাংকিং। একটু তার মানে আপনি বলতে চাচ্ছেন আস্থা ফিরে এসেছে। আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা আরেকটু ডিটেইলে আপনাদের ইনোভেশনগুলো নিয়ে জানবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছি দি বিজনেসে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরো একবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। আমরা বলছিলাম আপনাদের ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে একটু কথা বলতে চাই। আমি না এই প্রশ্নগুলো এই জন্য করছি কারণ মানুষ যখন গতানুগতিক ব্যাংকিংকে পরিবর্তন হতে দেখে তখন তারা মনে করে শরিয়া ভিত্তিক ব্যাংককে আসলে একই ধাঁচে পরিবর্তন হবে নাকি কিছুটা চেঞ্জ হবে, যে কারণে প্রশ্নগুলো আসলে করা। যেমন ধরুন এখন সবাই ব্লকচেইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল ট্রান্সফরমেশন, ইনোভেশন, তারপরে হচ্ছে ডিজিটাল ব্যাংক, অনেক ধরনের কনসেপ্ট কিন্তু আপনিও আমি জানি শুনতে পান। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের ডিজিটাল ট্রান্সফরমেশন হবে, সেই ট্রান্সফরমেশনটা কেমন হবে? সেটা কি অন্যান্য ব্যাংকের মতোই হবে নাকি সেটা একটু আলাদা হবে? কি কি টুলস আনছেন, আপনারা কিভাবে রিসার্চ করছেন, একটু যদি দর্শকদেরকে জানান। প্রথমত হচ্ছে ডেভেলপমেন্টের সঙ্গে শরিয়া নন শরিয়ার কোনো বিরোধ নাই, কিন্তু শরিয়া হারাম এবং হালালের একটা বিষয় আছে। কিন্তু শরিয়া মানে কি? এটা ইসলাম ধর্ম শরিয়া সব। আমাদের কিন্তু শরিয়া বোর্ড আছে, ট্র্যাডিশনাল ব্যাংকিং কিন্তু এরকম শরিয়া বোর্ড নাই। এই শরিয়া বোর্ড কি দেখে? সার্টিফাই করে এই বিজনেসটা করা হালাল, ইসলাম ধর্ম শরিয়া সম্মত কিনা, শরিয়ার বাইরে কিনা। এখানে আমি তুলনা করি যে এই যে হালাল এবং হারামের মাঝখানে যে দেয়ালটা, আপনি দেওয়াল কতগুলি আছে? একটা চায়না ওয়াল, আর একটা আসলে বার্লিন ওয়াল, আর একটা জুলকার নাইনের যে দেয়ালটা, এটা স্পিরিচুয়াল একটা দেওয়াল। আপনি কোনো হারাম ব্যবসা করা যাবে না। আপনি যে ডিজিটাল কোশ্চেনগুলি করেছেন সেগুলি যদি আমার শরিয়া বোর্ড দেখে এটার মধ্যে কোনো বাধা নাই, তখনই শুধু আমরা করতে পারবো। কিন্তু এতে করে আপনি কিন্তু ডিজিটাল প্রগতিতে কোনো বাধা নাই। এ পর্যন্ত আমরা সবই করেছি, সবাই আপনি ইয়ে করছে ডিজিটাল ব্যাংকিং। আমাদেরও সেলফিন আছে, আমাদের ইন্টারন্যাশনাল কম্পিউটার ডিভিশন আছে এবং তার সফটওয়্যারগুলি অসাধারণ। সেখানে সেফটি, তারপরে বিভিন্ন সাইবার সিকিউরিটি সমস্ত জিনিস অ্যাড্রেস করা আছে। কিন্তু কোনো বিরোধ নাই। কিন্তু বিরোধ একটাই, আপনাকে অবশ্যই এটা শরীয়ত সম্মত হইতে হবে এবং শরিয়া বোর্ড পাস হইতে হবে, তাইলে আমরা সেই ডেভেলপমেন্টে যাব। যতই উপকারী হোক, যতই মুনাফা অর্জন করুক, যদি সেটা শরিয়া বোর্ড এলাও না করে, আমরা এই ব্যবসা করবো না। আপনারা সেই গবেষণা বা R&D গুলো করছেন এই মুহূর্তে? যথেষ্ট ভালো গবেষণা হচ্ছে, নতুন নতুন প্রোডাক্ট বের করতেছি আমরা। এবং আমার মনে হয় এই যে 5ই আগস্টের পরে আমাদেরই প্রোডাক্ট লঞ্চিং সবচেয়ে বেশি। আপনি খেয়াল করে দেখবেন অন্য ব্যাংকের কিন্তু লঞ্চিং নাই, আমাদের অনেকগুলো প্রোডাক্ট আমরা লঞ্চ করছি। আমি যদি একটু বিশ্বের মানে যে ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক যাই বলি না কেন সেটার বাজারের হিসাব করি, তাহলে আমাদের সেই বাজারটার পরিমাণ পুরো বিশ্বে প্রায় $2 ট্রিলিয়ন বাজার শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের। বাংলাদেশের বাজার শরিয়া ভিত্তিক সব ব্যাংকের মিলে $5 বিলিয়ন কাছাকাছি। তো এটি যদি বাস্তবতা হয়, ইন্টারন্যাশনাল লেভেলে আসলে আমাদের যাওয়ার সুযোগ আছে কিনা, বা এই ইসলামী ব্যাংকিংটা কি, বা আমাদের দেশের শরিয়া ভিত্তিক ব্যাংকিংকে, আমি খালি ইসলামী ব্যাংক বাংলাদেশের কথা বলছি, ওভারঅল ব্যাংকিং সেক্টরে যে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো রয়েছে সেগুলোকে আসলে অন্য দেশে ছড়িয়ে দেওয়ার কোনো পরিকল্পনা করার সুযোগ আছে কিনা, বা সেই ব্যবসাটা করা যাবে এটা মানে শরিয়া ভিত্তিক ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংকের সুযোগ সবচেয়ে বেশি। কারণ আপনারা জানেন এটা 65% মালিকই ছিল আপনার মিডল ইস্ট ভিত্তিক বড় কোম্পানিগুলি। আর যেটা বলতেছেন $1 ট্রিলিয়ন আর $1 বিলিয়ন ডিফারেন্সটা, এটার কারণটা হচ্ছে যে আমরা জানি মধ্যপ্রাচ্যের দেশগুলি অনেক বেশি রিচ। তাদের এই যে $1 ট্রিলিয়ন বিজনেসের মধ্যে ইন্টারনাল বিজনেসই কিন্তু একটা বড় অংশ, ফলে ওইটা কখনই অন্য দেশ নিতে পারবে না। তাহলে বাকি থাকলো সাপ্লাই চেন। আমরা হলো লোয়ার এন্ডে আছি, ডেভেলপিং কান্ট্রিতে তারা অনেক উন্নত, তাদের ম্যাক্সিমাম চাহিদা কিন্তু তারা আরও উন্নত দেশ থেকে আনে, ফলে ট্রিলিয়নের বড় অংশ কিন্তু আরও উন্নত দেশে যায়। আর আমাদের সঙ্গে কোনগুলি আমরা যেখানে খুবই ভালো ভূমিকা রাখতে পারি, এটা হলো ফুডে তারা ওই আবার হায়ার এন্ডের লোকরা ফুড তৈরি করে না, তারা হাই টেকনোলজিক্যাল জিনিস তৈরি করে, এগুলো কস্টলি। ফলে এই এন্ডটা আমরা অনেক বেশি যেতে পারি, আমরা সেখানে ফুড দিতে পারি। ফুড তো বিভিন্ন আইটেম আছে, অসংখ্য আইটেম, সেগুলো হালাল ফুড আমরা এখান থেকে সাপ্লাই দিতে পারি, যেহেতু আমরা একটা ইসলামিক দেশ। ডেফিনেটলি যদি তাই হয়ে থাকে, মানে এখনকার যে মানুষের ব্যাংকিং সেক্টর নিয়ে উদ্বেগ, সেটা হচ্ছে যে তারা এখন পর্যাপ্ত হয়তো ঋণ পাচ্ছে না। আমরা মুদ্রানীতির ক্ষেত্রেও কিছুটা সংকোচনশীল জায়গায় হাঁটছি এবং IMFও বলছে যে আমাদের এই সংকোচনশীল পথে আরও কিছুদিন হাঁটতে হবে। অর্থাৎ মানুষ যখন ব্যাংকের থেকে সাপোর্ট চাচ্ছে, সেই সাপোর্টটা পেতে তাদের কিছুটা বেগ পেতে হচ্ছে। এমন বাস্তবতায় আপনারা শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো যারা অপারেট করছেন, তারা গ্রাহকদের পাশে গিয়ে কীভাবে দাঁড়াচ্ছেন? একটা তো হচ্ছে কৃষি বা ফুডের কথা আপনি বললেন, বাট ইন জেনারেল গ্রাহক যাদের আসলে অর্থ দরকার বা বিনিয়োগের জন্য সংস্থান দরকার, তাদেরকে আপনারা কিভাবে সাপোর্ট দিচ্ছেন?
এখানে দেখেন ইসলামী ব্যাংক, এখানেও আমরা অন্য ব্যাংকের তুলনায় এগিয়ে আছি। দেখেন এখানে যেহেতু আমি বলছি একই ছাতার নিচে এতগুলি সৎ মানুষ, ফলে ওই অসৎ লোকরা যে মানুষকে ঋণ পেতে বাধা সৃষ্টি করে সেটা এখানে নাই। এক কথায় বলা যায় আমি তো খুব কমফোর্টে আছি, কমফোর্ট জোনে, যে আমার ছেলেপেলেদের প্রস্তাব পাঠাতে বলে দ্রুত পাঠায়। দ্বিতীয় হচ্ছে এই একটু আগে বলেছি আমি 27,000 কোটি টাকা ডিপোজিট বাড়িয়েছি, এটা তো আমার ডেলিভারি পেইন আছে, আই হ্যাভ এ পেইন, এটাকে আমার ডেলিভারি দিতেই হবে। ফলে এই ব্যাংকে এখন মানুষরা সহজেই, যেটা বলতেছেন সংকট, ঋণ পাচ্ছে না। আপনি ওই লাল ফিতার দৌরাত্ম এখানে নাই সততার কারণে, আর ফান্ডের অ্যাভেলেবিলিটির অভাব নাই। আরেকটা ছোট্ট জিনিস বলি, এখনও পর্যন্ত বিদেশ থেকে যে রেমিটেন্স আসে, আমাদের এই 6 মাসে 60,000 বিলিয়ন রেমিটেন্স এসেছে। আমরা এলসি খুলেছি মাত্র 26,000 বিলিয়ন। তার মানে কি, বাকি 38,000 বিলিয়ন আমরা 38,000 কোটি টাকার রেমিটেন্স আমরা অন্য ব্যাংকে বিক্রি করে দিছি। তার মানে এই ক্লায়েন্টগুলি আমরা রিটেন্ড করতে পারতাম তারা যদি আসতো। এখানে একটা সমস্যা আছে, ওই সুনামির কারণে আমাদের কিন্তু করসপন্ডেন্ট রিলেশনশিপ শুধুমাত্র মাশরিক ব্যাংক সহ 2-1টাতে আছে। এটা একটা বড় বাধা। আপনি দেখবেন এই বাধাটা কেটে আমরা চেষ্টা করছি, মাশরিক ব্যাংকে আমরা কথা বলে এসেছি। এটা দূর হয়ে গেলে আপনি যে ক্লায়েন্টরা আসতে চাচ্ছে, লোকাল ক্লায়েন্ট তো আসতেই পারে। 27,000 কোটি নিয়ে বসে আছি আমরা, আমাদের কোনো দীর্ঘসূত্রিতা নেই। আর দ্বিতীয়, ফরেন এলসি যারা খুলতে চায়, করসপন্ডেন্ট ক্লিয়ার হয়ে গেলে তারাও বাকিরা খুব সহজে এবং সবচেয়ে আগের মতোই বেশি অ্যাকোমোডেট করতে পারবো আমরা। ডলারের বাজার নিয়ে এই মুহূর্তে অনেকেই বলছেন যে কিছুটা স্বস্তি ফিরে আসার আভাস পাওয়া যাচ্ছে, কেননা ইউএসএতেও ডলারের দরপতন হয়েছে, আমাদেরও রিজার্ভের পরিমাণ বাড়ছে। আপনিও বলছেন যে রেমিটেন্সের ফ্লো খুব বেড়ে গিয়েছে। অর্থাৎ আপনি ব্যাংকার হিসেবে যদি বলেন, ডলারের মার্কেট আসলে সামনে আরেকটু ইজি হবে বলে মনে হচ্ছে কিনা, নাকি আমরা বড় ক্রাইসিসে পড়ে যাব? কারণ অর্থ পাচার আবার বেড়ে গেলে সেটা বিপদের কারণ হয়ে যেতে পারে। এখন হয়তো হচ্ছে না। না, মাঝখানে এই যে আপনি একটা জিনিস মনে রাখতে হবে, ইউক্রেন যুদ্ধ, গাজার যুদ্ধ, ইরানের সঙ্গে যুদ্ধ, এই যখন যুদ্ধাবস্থা থাকে তখন কিন্তু স্বাভাবিক ক্রয় প্রবণতা মানুষের অনেক কমে যায়। ব্যক্তি জীবনে যেমন কমে, রাষ্ট্রীয় জীবনে কমে। আমরা দেখেছি যখন করোনা ছিল তখন কিন্তু আমরা 4টা শার্ট কিনি নাই, কারণ না কিনলেও চলে। তখন কিসে ব্যয় করেছি আমরা? অনলি মেডিসিন অ্যান্ড ফুড। তো এখন সারা পৃথিবীতে যে যুদ্ধের কারণে সারা পৃথিবীতে কিন্তু সাপ্লাই চেনে পারচেস, কিন্তু এই ডলার তো একটা পণ্য, যখনই এক দেশের সঙ্গে আরেক দেশের আন্তঃবাণিজ্য হয় তখন কিন্তু ডলারের চাহিদাটা বাড়ে। আমার মানে এটা একটা বিরাট ভূমিকা, যে সারা পৃথিবীতে এই অন্যদিকে অ্যাটেনশন দেওয়াতে, এই যে অনাবশ্যক ক্রয় বিক্রয়গুলি অনেক কমে যাওয়াতে কিন্তু ডলারের চাহিদা। আপনি জানেন করোনার ইম্প্যাক্ট এখনও আছে, অসংখ্য পারফিউম কোম্পানি বন্ধ হয়ে গেছে, হাই এন্ডের প্রোডাক্টের কোম্পানি বন্ধ হয়ে গেছে। এগুলো তো একটা সেলস ছিল, এই সেলসগুলি তো নাই। True. এই কারণে তো ডিমান্ড সাপ্লাই, ডলারের যে ডিমান্ড সাপ্লাই তো একটা চাপ পড়াতেই ডলার মনে একটা স্টেবল অবস্থায় আছে এবং কিছুটা কমেও গেছে। রেমিটেন্সের ফ্লো কেমন দেখতে পাচ্ছেন? আমরা তো দেখতে পেয়েছিলাম প্রবাসীরা হুন্ডিতে করে টাকা পাঠাতো, কারণ ওখানে বেশি এখন সাপোর্ট পাওয়া যেত। এখন 5ই আগস্টের পরে মানুষের মনে তো একটা, তারা তো শাটডাউন করছিল, রেমিটেন্স শাটডাউন। তার মানে রেমিটেন্স হোল্ডারও এই দেশের মতো তারা এক কাট্টা হয়ে গেছিলো যে আমরা রেমিটেন্স পাঠাবো না। তাদের মধ্যে ওই আবেগটা এখন কাজ করছে, বেশি বেশি পাঠাচ্ছে। আরো কিছু কি রেমিটেন্স মানে ফ্লোটা যদি আমরা আরেকটু কাজে লাগাতে চাই, আমাদের এই রেমিটেন্স প্রভাব বাড়ানোর জন্য আর কোনো নতুন ফ্যাসিলিটিস দেওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা? একটা ওই তো যে আপনার প্রণোদনা আগের আমরা জায়গায় দিই। ফিরে যায়, ডিজিটাল। কোনটা কি? এটা যদি মোর ডিজিটাল হয়, সেন্ডিংটা এখনও ডিজিটাল আছে, ঘরে বসেই মধ্যপ্রাচ্য সব লোকরা ফিজিক্যালি যেতে হয় না। ওটা আরও যদি মডার্ন করা যায়, একেবারে ফিঙ্গার টিপসে যাতে পাঠাতে পারে, স্পিডটা যদি বাড়ে আরও, তাহলে হয়তো রেমিটেন্স বাড়তে পারে। ব্যাংকার হিসেবে যদি আপনাকে আমি প্রশ্নটা করি, এই অর্থ পাচার হওয়া টাকাগুলো আমরা আসলে কিভাবে ফেরত আনতে পারি সামনে? ডিফারেন্ট কোনো টুল আমরা মামলা ছাড়া আর কোনোভাবে কাজ করতে পারি কিনা? মামলা ছাড়া মানি লন্ডারিংয়ের তো একটা ট্রিটি আছে, বিভিন্ন দেশের সঙ্গে ট্রিটি থাকে, এগুলি এগ্রিমেন্টের আওতায় কিন্তু অনেক সুযোগ আছে। এবং বিদেশে এই সমস্ত ফরেন অ্যাসেট রিকভারি এজেন্ট আছে, আমাদের সঙ্গে তারা দেখা করে গেছে। তা আমরা এজেন্টকে, গভর্নর স্যারও এটার সাথে বলেছেন যে আমরা তাদেরকে ফি দেব না, তারা শেয়ারিং বেসিসে যদি আদায় করতে পারে সেটার ভিত্তিতে তারা কমিশন পাবে। তো রিকভারি এজেন্ট আছে, তারপরে মানি লন্ডারিংয়ের আইন আছে, আমাদের বিভিন্ন দেশের সঙ্গে ট্রিটি আছে, ট্রিটির আওতায় অনেক সুযোগ আছে। আমাদের এগুলি দেশ গঠনই তো আমরা অনেক সময় দিচ্ছি এখন আসলে, ব্যাংক গঠনে। এই জন্য ওগুলি এক্সপ্লোর করা হবে, একটু সময় লাগবে কিন্তু আদায় হবে, সমস্যা নেই। কেন্দ্রীয় ব্যাংকের আসলে একটু পরিবর্তন দরকার কিনা সেটি নিয়ে অনেকে আলোচনা করেন। আপনি বাংলাদেশ ব্যাংকের ভূমিকা আমরা আগেও দেখেছি, এখনও দেখছি। অনেকে বলেন এটিকে সাংবিধানিক রূপ দেওয়া দরকার, অনেকে বলেন যে বাংলাদেশ ব্যাংকে আলাদা আলাদা শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের জন্য আলাদা কোনো তদারকি আর রেগুলার ব্যাংকিংয়ের জন্য আলাদা তদারকি থাকা দরকার। সার্বিকভাবে আসলে কেন্দ্রীয় ব্যাংকের
মানে কি বলবো তদারকিতে কিছুটা পরিবর্তন আনা উচিত বলে আপনি মনে করেন কিনা? এই 5ই আগস্টের পরে কিন্তু এত বেশি কাজ হয়েছে, গভর্নর স্যার এবং তার টিম করেছে, সেন্ট্রাল ব্যাংকে ওই ধরনের পরিবর্তন দরকার নাই। কিন্তু আমি যেটা মনে করি, যেটা অতীতে এই এত বড় একটা বটবৃক্ষ রেগুলেটরকে বনসাই করে রাখা হয়েছিল, এটা স্ট্যাটাস দিয়ে আপনি দেখেন, একটা ছোট্ট একটা শহর, ঢাকা শহরের 2টা মেয়র, তাদের পদমর্যাদা কি? প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী। আর সারা দেশের মানি মার্কেটের হেড সে হলো সিনিয়র সচিব। এইটা মানে খুব দুঃখজনক। বড় বড় অনুষ্ঠানে দেখা যায় তারা ওরকম। আপনার প্রথম হচ্ছে কি, এই মানি মার্কেটের হেডকে ওই মন্ত্রী পদমর্যাদায় নিলে এটা মনে হয় একটা বড় সংস্কার। যেটা বলছেন আমি এটুকুই বলতে পারি। বাদ বাকি আপনি দেখেন, যদি সেন্ট্রাল ব্যাংকে বেসিক ব্যাংক বলেন, বিসমিল্লাহ গ্রুপ বলেন, হলমার্ক গ্রুপ বলেন, এটা কিন্তু সেন্ট্রাল ব্যাংকে বের করছে। সেন্ট্রাল ব্যাংকের আইন কানুন কিন্তু কোনো ঘাটতি নাই, তাদের মনিটরিংয়ের কোনো ঘাটতি না। দু একটা ব্যক্তি হয়তো মাঝে মধ্যে সমস্যা করেছে, অ্যাজ এ প্রতিষ্ঠান কিন্তু সেন্ট্রাল ব্যাংক সফল। কিন্তু আমরা সেটা অন্য জায়গার থেকে, আপনার মনে আছে কোনো একজন গিয়ে সেন্ট্রাল ব্যাংকে অডিট করতে চাইছে, কেন তাকে অডিট করা হলো? সেন্ট্রাল ব্যাংকের আমি কোনো মনে করি না যে তাকে আবার রিসাফল দরকার। আইন যথেষ্ট সুন্দর আইন কানুন রয়েছে এবং জলজ্যান্ত প্রমাণ। ক্রিসেন্ট গ্রুপ সেন্ট্রাল ব্যাংক বের করেছে, হলমার্ক সেন্ট্রাল ব্যাংক বের করেছে, কিন্তু নানা কারণে এগুলি হয়তো পরবর্তী যে সেন্ট্রাল ব্যাংক কাজ তো বের করার পর পরবর্তী যে জায়গায় দিচ্ছে সেখানে থেমে গেছে। সেন্ট্রাল ব্যাংকে যে গভর্নর মহোদয়কে মন্ত্রী পদমর্যাদা দেওয়া উচিত, যেহেতু পুরা মানি মার্কেট হেড সে। যেখানে আমি উদাহরণ দিলাম, ছোট্ট একটা শহরের 2টা মেয়র যদি মন্ত্রী হইতে পারে, পুরা দেশের মানি মার্কেট হেড এটা সিনিয়র সচিব বা একটু এটা মানে আপনি স্ট্যাটাসটার একটু বাড়ানো, বাড়ালে হয় কি, ডেপুটি গভর্নর আর উপরে উঠবে। ডেফিনেটলি মানুষ যখন নিচে থাকে তখন বড়দের নিয়ন্ত্রণ করা যায় না। আমরা যখন ব্রাঞ্চে অডিট করতে যেতাম, ডিজিএম ব্রাঞ্চের অডিট কিন্তু আমরা জিএমকে পাঠাইতাম, এসপিও ব্রাঞ্চের অডিটকে। এটা ওইভাবে যদি দেখি আমরা, সেন্ট্রাল ব্যাংক রেগুলেটর তো অনেক হায়ার হবে সে। ওকে। যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম, শরিয়া ভিত্তিক ব্যাংকিং তদারকির জন্য কি আলাদা কোনো তদারকি প্রতিষ্ঠান দরকার? এটা করা হচ্ছে, আপনি সেন্ট্রাল ব্যাংক এটাও করেছে, আলাদা আইন করতেছে এবং আলাদা একটা উইং করতেছে, উইং করে ফেলছে, আপনি জানেন। সেটা এখনো কার্যকর হয়নি, বাট আলোচনা হয়েছে। হ্যাঁ, আপনি মনে করেন সেটা হওয়া উচিত। তোকে আমরা আরেকটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে ইয়াং জেনারেশনের র্যাপিড ফায়ার প্রশ্নগুলো করবো, আরো কিছু প্রশ্নের উত্তর জানবো। দর্শক, দি বিজনেসের পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি, খুব দ্রুত ফিরবো ইসলামী ব্যাংক চেয়ারম্যানের সাথে। আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। আমরা বলছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করবো। আপনি জানেন আমাদের ইয়াং জেনারেশন সবসময় প্রশ্নগুলো পাঠায়। এর আগে আপনি 20টা প্রশ্নের উত্তর দিয়েছেন, আজকে আরও 10টার উত্তর দিতে হবে। তারা 10টা নতুন ধরনের প্রশ্ন পাঠিয়েছে। প্রথম প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, এটার উত্তর আমিও জানতে চাই। আপনি 2টি শীর্ষ ব্যাংকের এমডি ছিলেন, এখন আরেকটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন। আপনার কাছে কোন দায়িত্বের চ্যালেঞ্জ বেশি, এমডি নাকি চেয়ারম্যান? মানে প্রথমত হচ্ছে কি, তুলনাটাই ঠিক নাই। টমেটোর সঙ্গে আপেলের তুলনা হয় না। টমেটোর ক্যারেক্টার একরকম, আপেলের। আমি যদি চ্যালেঞ্জ হিসেবে দেখি, দুইটাই চ্যালেঞ্জিং। আর যদি ভালো হিসেবে দেখি, দুইটাই ভালো। এটার ব্যবহার অন্যরকম। এমডি হিসেবে যেহেতু ফুল টাইম ডিউটি, ওটা চ্যালেঞ্জ একরকম। তখন ওই যে ওই এমডি ওখানে বলতে পারতেন যে ইসলামী ব্যাংকের এমডির সাথে ট্র্যাডিশনাল ব্যাংকের এমডি কোনটা বেশি চ্যালেঞ্জিং মনে হয়। এইখানেও প্রশ্নটা হওয়া উচিত আসলে এই ট্র্যাডিশনাল ব্যাংকের চেয়ারম্যানের সাথে। এখন তো আপনি এমডি কেও তদারকি করেন। এখন আরেকটা প্রশ্ন আমি নিজের প্রশ্ন করি, যে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর স্যার বলে দিয়েছেন ইউ আর এক্সিকিউটিভ ডাইরেক্টর, আর আগে যারা ছিল তারা ছিল ডাইরেক্টর, মালিক ডাইরেক্টর। এক্সিকিউটিভ ডাইরেক্টর চ্যালেঞ্জ কিন্তু বেশি। যে কারণে দেখেন চেয়ারম্যানরা মিটিংয়ের দিনে আসে, আমি প্রতিদিন আসি, সকাল থেকে রাত পর্যন্ত থাকি। এটা অবশ্যই চ্যালেঞ্জিং বলে আসি। আর যদি ওই ট্র্যাডিশনাল ব্যাংকিংয়ের চেয়ারম্যান হইতাম, আমি মিটিংয়ের দিন খুব সকালবেলা চাটা খেয়ে ধীরে ধীরে আসতাম। এখানে সেই চ্যালেঞ্জিং এটাই বেশি আর কি। ওকে, আপনাকে প্রশ্নটা হবে আসলে এক্সিকিউটিভ চেয়ারম্যানের চ্যালেঞ্জটা অনেক বেশি। ডেফিনেটলি। পরের প্রশ্ন যেতে চাই, সাধারণ ব্যাংকিং এর সাথে যদি আমি শরিয়া ভিত্তিক ব্যাংকিং এর তুলনা করি, আপনার কাছে সবচেয়ে বড় দ্বন্দ্ব কোথায় মনে হয়, যে এই দ্বন্দ্বটা না থাকলে ভালো হয়? না, একটা হলো দ্বন্দ্ব, আর দ্বন্দ্ব না থাকলে ভালো হয়। দুইটা তো দুই প্রশ্ন। দ্বন্দ্ব কোনটাকে মনে হয়? দ্বন্দ্বটা মনে হয় মুনাফা। ট্র্যাডিশনাল ব্যাংকে মুনাফাটাই সব, কিন্তু আমাদের এখানে হালাল হারামের কোশ্চেন আছে। মুনাফা হইতে হবে, অবশ্যই তাকে শরীয়ত সম্মত হইতে হবে। এটা একটা বিরাট কনফ্লিক্ট, কিন্তু ওদেরকে ওটা দেখতে হয় না, আমাদেরকে এটা দেখতে হয়। একদম এই ফাইন লাইনটা টানতে হয় সবসময়। টানতে হয় সবসময় ফাইন লাইন। ওকে ওকে, অবশ্যই এটা শরীয়ত সম্মত, মুনাফা হইলেই হবে না। ডেফিনেটলি। পরের প্রশ্ন, শরিয়া ভিত্তিক ব্যাংকিং এর সবচেয়ে সম্ভাবনাময় প্রোডাক্ট আপনার কোনটাকে মনে হয়, আর সবচেয়ে চ্যালেঞ্জিং প্রোডাক্ট কোনটাকে মনে হয়? আমরা যেটা মনে করি যে প্রফিট শেয়ারিংয়ে তো দুইভাবে হতে পারে। একটা হলো আমরা সমস্ত কিছু শেয়ার করলাম, সেটা তো আমরা করি না। গভর্নমেন্ট এবং প্রতিষ্ঠান শুড নট ডু এনি বিজনেস, আমরা আলটিমেটলি ওদেরকেই দায়িত্বটা দিয়ে দিই। তো এটাই বেশি জনপ্রিয় হচ্ছে আর কি।
আর কোনো চ্যালেঞ্জিং প্রোডাক্ট আছে যেটা এসেছে কিন্তু এটা বেশি দিন টিকবে না বলে মনে হচ্ছে? না, এরকম চ্যালেঞ্জিং কিছু নাই। আমরা অনেক চিন্তা, আমাদের যে প্রোডাক্ট ডিপার্টমেন্ট আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তারা ওই যে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করে, ফলে আমাদের চ্যালেঞ্জিং কোনো প্রোডাক্ট নেই আসলে। আমাদের মোটামুটি সব প্রোডাক্টই ভালো। 4 নম্বর প্রশ্ন করতে চাই র্যাপিড ফায়ারের, কোনটি সামলানো বেশি কঠিন, বোর্ড নাকি রেগুলেশন? না, আমি শুরুতেই বলেছি যে আমাদেরকে অসাধারণ একটা বোর্ড দেওয়া হয়েছে, ফলে বোর্ড সামলানো তো কোনো চ্যালেঞ্জিং না, কারণ আমাদের যে এই চিন্তার ঐক্য আছে, আমাদের চিন্তা ঐক্য থাকাতে বোর্ড খুব সহজ আসলে। একটা ন্যায়সঙ্গত প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আমরা সবাই দেখা যায় যে একই রকম চিন্তা ভাবনা করছি, আমরা খুব একটা সমস্যা হয় না। আর রেগুলেশনও যেহেতু আমরা এই খুব অবিডিয়েন্ট, মোস্ট অবিডিয়েন্ট সার্ভেন্ট, আমাদের রেগুলেশনের সমস্যা না। ওকে, ঠিক আছে, আমি উত্তর পেয়ে গেছি। 5 নম্বর প্রশ্ন, আপনার কলিগ বা কর্মীদের ক্ষেত্রে আপনি যখন তাদের যাচাই করেন, তাদের জন্য কোনটি থাকা বেশি জরুরি, যোগ্যতা নাকি বিশ্বস্ততা? এটা অ্যাজ এ হোল সমস্ত সার্ভিস সেক্টরে কিন্তু দুর্নীতি একেবারে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। জি, ফলে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমরা কিন্তু কাজ করতে পারে কি পারে না এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সততা, বিশ্বস্ততা। হ্যাঁ। ইভিল জিনিয়াস কোনো দরকার নেই আমাদের। আমাদের সহজ সরল কাজ জানে না, বোকা শোকা ছেলে, বললে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে কিন্তু কোনো চুরি করে না, এরকম নাগরিক বেশি বেশি দরকার আমাদের। ওকে, পরের প্রশ্ন যেতে চাই, আপনার কলিগরা যখন আপনার কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আপনি কি করেন? আমি খুশি হই। খুশি হন? হ্যাঁ, আমি যখন ছোট অফিসার ছিলাম, ভুল মানুষ তো ভুল করে, আমি তো ফেরেস্তা না, ছোট্ট, আমি যখন এসপিও, আমার ম্যানেজার বলছে স্যার এই কাজটা মনে হয় সঠিক হচ্ছে না, তাই আমি বললাম যে আমি খুব খুশি হলাম, কিন্তু এই কাজটা তুমি আর রিপিট করে না। সবাই তো এইভাবে নেয় না সারা জীবন। আবার যখন ফরেন এক্সচেঞ্জে আমি ডিজিএম, এজিএম বললো স্যার এটা মনে হয় ভুল হচ্ছে আমাদের, তো এগুলি যখন এর সমালোচনা করে, এটা মেনে নেওয়ার মতো ক্ষমতা আছে বলেই আমার কর্মচারী আমাকে ভালোবাসে। আমি তাদের চ্যালেঞ্জকে পছন্দ করি, কারণ আমরা ছোটোবেলায় তো পড়েছি মানে লার্নিং থ্রু কন্ট্রাডিকশন, সবচেয়ে ভালো লার্নিং এটা। আপনি যদি সবই হ্যাঁ হ্যাঁ করি, এটা ভালো লার্নিং না। আপনি যে কন্ট্রাডিক্ট করে মানে কি, সেই জিনিসটি জানে বলেই তো সে কন্ট্রাডিক্ট করতে পারতেছে, তো ফলে তার মতামত শোনা হচ্ছে। বিচারের নিয়মও কিন্তু তাই, দুই পক্ষের বক্তব্য শুনতে হবে। ডেফিনেটলি। পরের প্রশ্ন যেতে চাই, 7 নম্বর প্রশ্ন, আপনার কাছে সাফল্য বা সাকসেসের মানে কি, ফলাফল নাকি চেষ্টা? মানে রেজাল্ট আনতে হবে নাকি চেষ্টা করলেই হবে সাকসেসের জন্য? চেষ্টা চেষ্টা রেজাল্ট হইতেও পারে না হইতে পারে, কিন্তু যে লোক চেষ্টা করে না, যেমন না জানার কিন্তু কোনো অপরাধ না, কিন্তু জানতে না চাওয়াটাও একটা অপরাধ, এটার মধ্যে কিন্তু চেষ্টার বিষয়টা লোকে আছে। আমার ফলাফল যেমন, তাহলে কিন্তু পৃথিবীর কোনো আবিষ্কার হতো না। যদি ফলাফল যে একটা গবেষক দলকে দিয়ে যে ফিনান্স দিচ্ছে রাষ্ট্র কিংবা রাজা, যে ফলাফল না হলে তাকে মেরে ফেলতেছে, এরকম তো না। পিওর রিসার্চ সবসময় ফলাফল হইতেও পারে না হইতে পারে, কিন্তু রিসার্চটা যে করতেছে এই জিলটা, এটাই আসল। ডেফিনেটলি। পরের প্রশ্ন যেতে চাই, আমিও জানতে চাই এটার উত্তর, নেতার বা লিডারের কি দুর্বলতা স্বীকার করা উচিত? এটা হচ্ছে কি পাত্র কী ধরনের আছে সেইখানে স্বীকার। যেমন নেতা তার ভুল অবশ্যই স্বীকার করবে, কিন্তু এমন লোকদের কাছে স্বীকার করলো যে সে মবের শিকার হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে স্বীকার করা উচিত না। কিন্তু অবশ্যই নেতা তার ভুল বলতে হবে যে আমি এটা বুঝতে পারি নাই। একটু আগে তো ওইটার মধ্যে উত্তর দিলাম যে আপনার চ্যালেঞ্জারকে বলতে হবে যে হ্যাঁ তোমারটাই সঠিক, এটা তো ভুল স্বীকার করাই হলো, কিন্তু সেটা বুঝে করতে হবে যে আমি মবের মধ্যে যাই ভুল স্বীকার করলে তো এখানে ফিরে আসা যাবে না। ঠিক আছে, এখনকার বাস্তবতা এটা গুরুত্বপূর্ণ উত্তর। পরের প্রশ্নে যেতে চাই, ছোটবেলায় শেখা আপনার কোনো অভ্যাস বা গুণ যেটা আপনাকে এখনো প্রভাবিত করে? ছোটবেলা আমি খুব হাইপার অ্যাক্টিভ বলতে পারেন, সারাক্ষণই কাজ করি আর কি। এখনো সেটা সেটা গাছের মধ্যেই, হ্যাঁ এটা আমার কাজে লাগে। এই সারাক্ষণ মানে আর ঘুম ভেঙেও তো আমি রেমিটেন্সের উপর একটা কবিতা লিখেছি রাত 2টার সময় এই ইসলাম ব্যাংকে এসে। সারাক্ষণ আমি যেখানে ঢুকি সেটার মধ্যেই থাকি আমি। কাজের মধ্যে থাকতে পছন্দ করেন। ওকে, না, শেষ কাজ প্রশ্ন। না, ওটি আমি ইসলাম ব্যাংকে আছি, এখন ইসলাম ব্যাংকের মধ্যে আছি আমি। বুঝতে পেরেছি। পরের প্রশ্ন, র্যাপিড ফায়ারের শেষ প্রশ্ন, একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিচ্ছি কিন্তু আপনার সাথে একটু রিলিভেন্টও হতে পারে। আমি ধরুন কোনো একটা বড় কর্পোরেট ক্লায়েন্ট আপনি জানতে পারলেন যে ব্যাংকিংয়ের নীতিমালা লঙ্ঘন করছে, কিন্তু সেই ক্লায়েন্টের ঋণের পরিমাণ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি কি করবেন? এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, তো চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এবং আমার জীবন যদি বিশ্লেষণ করেন, এরকম সিচুয়েশন আমি পড়েছি, তাদের বিরুদ্ধে এই যে প্রচলিত আইনের সর্বোচ্চ কাজটাই করেছি এবং তাদের বিরাগ ভাজনও হয়েছি। আপনার উদাহরণস্বরূপ সোনালী ব্যাংকে 500 কোটি লস থেকে 2500 কোটি প্রফিটে দিয়ে ক্লাস 9-এ ফার্স্ট হয়েছি, পরে আমাকে ক্লাস 8-এ দেওয়া হয়েছে, ছোটো ব্যাংকে দিয়ে দেওয়া হয়েছে। ওই ধরনের সিচুয়েশন আমি প্রতিবাদ করার জন্য চ্যালেঞ্জ এবং নন প্রফেশনাল না, প্রফেশনালি হ্যান্ডেল করেছি, যেটা করার সর্বোচ্চ কাজটা করেছি এবং পুরস্কার স্বরূপ আমি আবার সেটা মাইন্ড করিনি, আবার ওখানে আমি কাজ করেছি। ওই যে এটা বললাম একটু আগে, আমি ছোটো ব্যাংকেও অনেক সুন্দর সুন্দর কাজ করেছি।
ডেফিনেটলি। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে। এবার একটু দুটো ছোট, ছোট বড় প্রশ্ন করব, তারপর আমরা আজকে আয়োজন শেষ করব। একটা হচ্ছে যে আমরা এখন ধরেন ওই যে কথাটা বলছিলাম ফিনটেক, ডিজিটাল ব্যাংক, ফাইন্যান্সিয়াল সার্ভিস, নানা ধরনের টার্ম চলে এসেছে। ইয়াং জেনারেশন কনফিউজড। তারা আসলে যখন ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়বে তারা কোন দিকে যাবে? গতানুগতিক ব্যাংকিংয়ে যাবে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে যাবে, ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে হাঁটবে, শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ে যাবে, না কোথায় যাবে? তাদেরকে আপনি কি সাজেশন দেবেন? কি দেখে তারা ফাইন্যান্সিয়াল সিস্টেমে ক্যারিয়ার ডিসিশন নেবে? এটা হচ্ছে শরিয়া এবং নন শরিয়া। একটা লোক অ্যাকাউন্ট খুলতে গেলে যেভাবে সিদ্ধান্ত নেয়, এখানে ক্যারিয়ার করতে গেলেও ওইটা তো মানুষই তো আলাদা। হ্যাঁ, আস্তিক নাস্তিক, প্র্যাকটিসিং মুসলিম, নন প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু প্র্যাকটিসিং নন প্র্যাকটিসিং এরকম আছে না? তখন নিউ জেনারেশনের মধ্যে যখন সিলেকশন করবে যে সে কি বিশ্বাস করে, আপনাকে জোর করে চাপাই দিতে পারবেন না। একটা ঘোড়াকে জোর করে পানি খাওয়াইতে নিয়ে যেতে পারবেন না। প্রথমে সে কি, সে যদি শরিয়ার হয় অবশ্যই সে শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়ে তুলবে। আর যদি সে এখনও ওই এর মধ্যে আসতে না পারে, তার পরিবারে তার ব্যক্তি জীবনে যদি সেই এটাই না থাকে, ধর্মের চর্চাটাই না থাকে, তখন তো সেখানে সে ফিশ আউট অফ অর্ডার তার কাছে মনে হবে। এই জন্য আমার একটা ক্লিয়ার কাট যদি বলতে চাই, এই জন্য আগে নিজে ডিসিশন নিতে আমি কোথায় গেলে কমফোর্ট ফিল করব। যারা ধর্মভিত্তিক শরিয়াকে মানে, হ্যাঁ, তারা অবশ্যই শরিয়া ভিত্তিক ব্যাংকে আসবে। আর যারা এখনও ওইখানে হতে পারেন, এর মানে এনে যে তাদেরকে আমি নিরুৎসাহিত করতেছি। মানুষের পরিবর্তন আল্লাহ কার কপালে কি লিখে রাখছেন, কোন সময় কোন মানুষের পরিবর্তন হয়। একটা নন ট্র্যাডিশনাল ব্যাংকের লোক কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। এবং ইসলামী ব্যাংকে দেখবেন আপনি, ইসলামী ব্যাংকের শুরুর দিকে যারা আসছে, কামালউদ্দিন চৌধুরী বলেন, তারপরে লুৎফর সরকার, এরা কিন্তু সব ট্র্যাডিশনাল ব্যাংকের লোক ছিল। আমি নিজেও ট্র্যাডিশনাল ব্যাংকিং ছিলাম, পরে এখানে চলে আসছে। আমরা যদি তাই হয়, মানে সেই ক্ষেত্রে আসলে আমরা একেবারে শেষ প্রশ্নে চলে এসেছি। শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের আপনি এখনও বলছেন অনেক চ্যালেঞ্জ রয়েছে, গতানুগতিক ব্যাংকিংয়ের সাথে অনেক ক্ষেত্রে কম্পিট করতে হচ্ছে এবং অনেক ধরনের সুনামি, আপনার ভাষায় সুনামি গিয়েছে শরিয়া ভিত্তিক ব্যাংকের উপর দিয়ে। এরকম বাস্তবতায় ঠিক 10 বছর পরে বাংলাদেশের এই শরিয়া ভিত্তিক ব্যাংকিংকে আপনি কোথায় দেখেন? এটা অনেক উপরে যাবে। আমরা গত বছর যে অ্যানুয়াল রিপোর্টে একটা টার্গেট, আমরা কিন্তু টার্গেট লিখি, সেখানে লিখেছি যে আমাদের প্যাভিলিয়নটা এত উঁচুতে ছিল, অন্য ব্যাংকের জন্য সে স্বপ্ন। আমরা সেই আগের প্যাভিলিয়নে ফিরে আসতে চাই। পরে আমাদের নতুন টার্গেট, ওইটাই তো অনেক উপরে ছিল। আপনার এখন ইসলামী ব্যাংকে আমরা অনেক বড় জায়গায় দেখতে চাই। ছোট করে যদি অঙ্কে বলতে চাই যে আমরা 2 লক্ষ কোটি ডিপোজিটে চলে যাবো ইনশাল্লাহ ডিসেম্বরে। এবং এটা তো আগেও নাম্বার 1 ব্যাংক ছিল। এবং একটু আগে যেটা বলছেন গ্লোবাল অবস্থানে আমরা যেতে চাই ধীরে ধীরে। এইটাই হয়তো প্রথম একটা গ্লোবাল ইম্পর্টেন্ট ব্যাংক হবে। এখনও তো স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট ব্যাংক আছি আমরা পুরো মার্কেটে 30% হোল্ড করি, রেমিটেন্সে, ডিপোজিটে, অ্যাসেটে। আমরা হয়তো গ্লোবালিও একটা ভালো অবস্থানে চলে, এটা আমাদের স্বপ্ন হলেও গ্লোবালি একটা ভালো অবস্থানে চলে যাওয়া। আমরা তেমনটি আশা করি। জনাব ওবায়দুল্লাহ আল মাসুদ, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমাকে তৃতীয়বার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যমুনা টিভি আমাকে আপনাদেরকে ধন্যবাদ। আমরা যখন বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম নিয়ে কিছুটা হতাশ হয়ে পড়ছিলাম বা নতুনত্ব খুঁজছিলাম, ট্র্যাডিশনাল ব্যাংকিং প্রোডাক্টের বাইরে গিয়ে অন্য কিছু করার চেষ্টা করছিলাম, কিছুটা ধর্মভীরুতার কারণে ব্যাংকে যাওয়া উচিত কিনা সেই প্রশ্ন নিয়ে যখন অনেকে প্রশ্ন তুলছিলেন, তখন কিন্তু শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের যে পথ চলা সেটি বাংলাদেশে শুরু হয়েছিল, ভালোই চলছিল। কিন্তু পরবর্তীতে যেই নানা ধরনের ঘাত প্রতিঘাত বলি, জটিলতা বলি, চ্যালেঞ্জ বলি, সুনামি বলি, যেটি এখন চলে গিয়েছে, সেই ধাক্কা কিন্তু শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকেও সামলাতে হয়েছে। অনেককে আসলে একদম বিপদে পড়ে খাদের কিনারায় নিয়ে গিয়েছে। সেই খাদের কিনারায় থেকে শরিয়া ভিত্তিক ব্যাংকে বের করে নিয়ে এসে ইনক্লুসিভ ব্যাংকিং কিভাবে সামনে করা যাবে, প্রান্তিক মানুষকে কিভাবে আরও বেশি সম্পৃক্ত করা যাবে, সেটা আসলে সময়ই বলে দেবে। কিন্তু যেটি আমাদের জন্য বাস্তবতা সেটি হচ্ছে যে শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের যে ভবিষ্যৎ সেটি আসলে নষ্ট হয়ে যায়নি। সেটি এখনও শুধুমাত্র দেশের ভেতরে না, গ্লোবাল প্লেয়ার হিসেবেও সেখানে আসলে কাজ করার সুযোগ রয়েছে। কিন্তু সেজন্য আসলে নীতি নির্ধারকদের নিজেদের অবস্থানকে আরেকটু শক্তিশালী করতে হবে এবং যারা গ্রাহক তাদেরকে এবং মনে রাখতে হবে যে ব্যাংকের টাকা, সেটি যেই ব্যাংকেই আপনি যাননি কেন, ব্যাংকের টাকা নিলে ব্যাংকের টাকাটা আসলে সময় মতো যেই কমিটমেন্টে আপনি নিয়েছেন সেটি ফেরত দিতে হবে। তাহলে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম চলবে, অর্থনীতির লাইফলাইন চলবে, বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।